25শে বৈশাখ সাধারণ বাঙালি সমাজের কাছে একটি অত্যন্ত আবেগের দিন। কেন সেটাই আমি যাচ্ছি, যা আমরা সবাই জানি। আর আজকের দিনটিকেই যথার্থ সম্মান দিয়ে রাজ্যে বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শপথ গ্রহণ করলো, এক অনন্য নজির স্থাপন করলো বাঙালিয়ানার। সত্যি বাঙালি হিসেবে সত্যি গর্ব করার মতন। এবং বিজেপি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই শ্রদ্ধাঞ্জলি দিল এবং এর মধ্যে দিয়ে বঙ্গ সমাজকে যে বার্তা দিল যে আমি তোমারই, তার জন্যে ধন্যবাদ। কিন্তু আরেক দিকে 25শে বৈশাখ আরেক শ্রেণীর মানুষের জন্য হচ্ছে খুন, রক্ত, রাহাজানি, ধর্ষণ, দেশদ্রোহিতা, ছল চাতুরির একটা জরিয়া, একটা উপায়। কাদের কথা বলছি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, কুণাল ঘোষের কথা বলছি, কল্যাণ ব্যানার্জির কথা বলছি, ফিরহাদ হাকিমের কথা বলছি, বামপন্থীদের কথা বলছি। এই 25শে বৈশাখকে হাতিয়ার করে তারা কি ভয়ানক খেলায় মেতে উঠতে চলেছে। আগে শুনুন মমতার আজকের এই ভয়ঙ্কর ভাষণ। বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট আল্ট্রা লেফট সবাইকে, আসুন আমরা জোটবাদী। আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, ছাত্র যৌবন এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোটবাদী। শুনলেন? আপাত দৃষ্টিতে অনেকেই এই ভিডিওটাকে নিয়ে ট্রোল করছে, মজা করছে, হাসি ঠাট্টা করছে। এই দেখো মমতার এই তো লাস্টে গিয়ে বামেদের হাত ধরতে হচ্ছে, কিন্তু আমি এর মধ্যে দিয়ে বিরাট অশনি সংকেত দেখছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার নাকি চিরশত্রু ছিল বামপন্থীরা, সেই বামপন্থীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আহ্বান জানাচ্ছে। অতি বাম, আল্ট্রা বাম আর নকশাল, এদেরকে আহ্বান জানাচ্ছে। তাদের সাথে কাদের আহ্বান জানাচ্ছে? এনজিওদের, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আপনারা জানেন যে এনজিও, প্রতিটি ভারতবর্ষের 99% এনজিও এই বিদেশের ডিপ স্টেটের দ্বারা ফান্ডেড, এবং তাদের একটাই কাজ ভারতের বুকে হিন্দু সমাজকে, হিন্দু চেতনাকে প্রতি মুহূর্তে আঘাত করো, এবং ভারতের মধ্যে যেখানে যেখানে হিন্দু সরকার রয়েছে, হিন্দুদের যেখানে যেখানে হিন্দুরা শক্তিশালী, সেখানে অশান্তি সৃষ্টি করো। এই এনজিওদের জন্যেই কিন্তু আজকে মণিপুর অশান্ত হয়েছে, এই ডিপ স্টেটের জন্য মণিপুর অশান্ত হয়েছে। সেই এনজিওদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, সত্যি এটা কিন্তু প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারে না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে হার স্বীকার করতেন, তাহলে আজকে সেই রবীন্দ্রনাথের এই প্ল্যাটফর্মকে হিংসার ছড়ানোর জন্য বাম, অতি বাম এনজিও, দেশদ্রোহী এনজিওদেরকে ডাকতে না। ভাবুন কতটা নিকৃষ্ট, কদর্য, নষ্ট মহিলা। কেন নষ্ট মহিলা আমি আসছি একটু পরে। একদম চরিত্রের দিক থেকে বলবেন না যে নারীকে এখানে আঘাত করা হচ্ছে। প্লিজ এখানে ফেমিনিজম কপচাতে আসবেন না, ন্যাকামি করবেন না। যে নষ্ট, পুরুষ হলেও নষ্ট, মহিলা হলেও সে নষ্ট। কতটা নষ্ট, চারিত্রিক দিক থেকে নষ্ট মহিলা, আমি তাতে পরে আসি। মারাত্মক জিনিস দেখুন, আজকে কবিগুরু, যে রবীন্দ্রনাথকে বামপন্থীরা বলেছে বুর্জোয়া কবি, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইতর মমতা, এই নোংরা নষ্ট মহিলা মমতা, বস্তির মানসিকতায়, বস্তি কালচার, কলপাড়ের ঝি ক্লাসের মানসিকতার এই মমতা। আমি বলছি না কোনো কাজের ঝিকে ছোট করছি, কিন্তু সেই ঝি ক্লাসের মানসিকতা নেওয়া এই নষ্ট, নোংরা, দুশ্চরিত্র মহিলা মমতা।
আজকে কবিগুরুর প্ল্যাটফর্মে কাদেরকে ডাকছে? বামপন্থীদেরকে, অতি বামপন্থীদেরকে, যাদের কাছে রবীন্দ্রনাথ হচ্ছে কি বুর্জোয়া কবি। কেন ডাকছে? কেন ডাকছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আর একটি দল হিসেবে থাকবে না। 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তার আমরা অলরেডি উদাহরণ দেখতে শুরু করেছি। এই রিজু দত্ত বলুন, এদের যে, এবং পাড়ায় পাড়ায় অলরেডি তৃণমূলীরা ঝান্ডা বদল করা শুরু করে দিয়েছে। যদিও বিজেপিতে ঢোকাটা একটু কঠিন, তাও এরা থাকবে না কেউ। এই মদন মিত্র মতন লোকেরা এখন যতই এ করুক মমতার পাশে এরা থাকবে না। তো মমতা বুঝে গেছে যে একার ক্ষমতায় আমি বিজেপির সাথে টেক্কা দিতে পারবো না, আগামী দিনে আরো ইররেলিভেন্ট হয়ে যাব। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই নাটক করলো যে সে হারেনি। সেই জন্য সেই হারেনি সেই সেন্টিমেন্টটাকে বজায় রেখে, হার না মানা সেই যে জেদ, সেই সেন্টিমেন্টটাকে বজায় রেখে আজকে মমতা কি করছে? এই বামপন্থীদেরকে, নকশালদেরকে, মাওবাদীদেরকে এবং তার সাথে ওই এনজিওদেরকে, ডিপ স্টেট ফান্ডেড এনজিওদেরকে বলছেন সবাই জোট বাঁধুন। ছাত্র যৌবন, ছাত্র যৌবন। ওরে গাধা মমতা, অশিক্ষিত মমতা, ইতর ছোট লোক মমতা। ছাত্র যৌবন নয়, ছাত্র যুব। এই গাধাটা, এই গাধিটা শুভনন্দন মানে নিজের তোর যা ইচ্ছা তুই বলে যাবি আর আমরা শুনে যাব। ওরে গাধা, তুই গাধি, তুই যা ইচ্ছা বলবি আর আমরা শুনে যাব। ছাত্র যুবকে ছাত্র যৌবন ইনস্টিগেট করছে। ঠিক বাংলাদেশের মতন এইবারে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। এবারে বলছি কেন এত ভয়ঙ্কর ব্যাপার। সিপিএম এর যে আজকে হেরেছে, সিপিএম কে প্রথম ধাক্কা দেওয়াটা শুরু হলো কাদের দ্বারা? মাওবাদীদের দ্বারা। দিকে দিকে মাওবাদীরা কি করলো? সিপিএম এর কর্মীদের খুন করা শুরু করে দিল। সিপিএম তখন এমনিও কোণঠাসা, কারণ সিপিএম 34 বছরে এত বেশি দুর্নীতি করেছে। সেই জন্য সিপিএম এর কর্মীরা খুন হওয়াতে মানুষ, সাধারণ মানুষের মধ্যে বলা যায় এটাকে একটা গিল্টি প্লেজার, যে ঠিক হয়েছে। এতটাই বেশি দুর্নীতি করেছে, সেই জন্য মাওবাদীরা যখন সিপিএম এর কর্মীদেরকে খুন করা শুরু করলো, সেই সময় মানুষের মনে একটা ওই গিল্টি প্লেজার তৈরি হয়েছিল। আমাদের এখনো মনে আছে, খুব সম্ভবত দান্তেওয়াড়া জায়গা, যেখান দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল, আমারই বন্ধুর এক কাকা পুলিশের চাকরিরত, সেই গাড়িতে ছিলেন, ব্লাস্ট হয়ে মারা গেছিলেন। তো এইবারে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো এই সুযোগ, এই মাওবাদীদেরকে দিয়ে আমি ক্ষমতায় কি করব? সিপিএম কে আমায় টাইট দিতে হবে। আমি তো নিজের ক্ষমতায় পারবো না, আমি তো নিজের ক্ষমতায়, কারণ তখনও মমতার সাথে মুসলমান সমাজ আসেনি। মুসলমান সমাজ মমতাকে বিশ্বাস করতো না, কারণ মমতা তার আগে যেহেতু বলেছে যে অনুপ্রবেশকারী মুসলমানরা, এত অনুপ্রবেশকারী এই সেহানাতা, মুসলমানরা মমতাকে বিশ্বাস করতো না। প্রথম হলো কি মাওবাদীদের সাথে এই মমতার কিষেনজি, ছত্রধর মাহাতো, একটার পর একটা মমতা এই মাওবাদীদের সাথে অ্যালায়েন্স করে করলো কি? সিপিএম কে আক্রমণ করা শুরু করলো। এবং সিপিএম ওই যে মাওবাদীদের কাছে ধাক্কা খাওয়াটা শুরু করলো, সেটা থেকে আর ঘুরে দাঁড়াতে পারলো না। এবং তারপরে গোঁদের মতন বিস্ফোরা হয়ে গেল হচ্ছে সিঙ্গুর, এবং তারপরে তথাপি নন্দীগ্রাম। এবং সেই সময় সমস্ত মুসলমান সমাজ মমতার দিকে চলে এলো। এইভাবে মমতা ক্ষমতায় এলো। তো বুঝতে পারছেন, খুনের রাজনীতির মধ্যে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে। এই মাওবাদীদেরকে তার নিজের স্বার্থে কাজে লাগিয়েছে, এবং যখন স্বার্থ শেষ হয়ে গেছে, দেখেছেন কিষেনজিকে কিভাবে রাষ্ট্রের দ্বারা কিভাবে খুন করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিল। এইবারে আমাদের যেটা ভয়, প্রথম ভয় যেটা আগের দিনই বলেছি, এই যে মমতার প্রতিশোধ স্পৃহা, আমি হারিনি, তার প্রধান বলি হচ্ছে এই আমাদের শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের মৃত্যু। একদম দায়িত্ব নিয়ে বলছি, এটা জঙ্গিদের দ্বারা হত্যা। এটা কোনো ভাড়াটে খুনি, মদ খেয়ে এসে খুন করে গেলাম, যেভাবে খুন হয়েছে, যে অস্ত্র দিয়ে খুন হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সস্তার বা ভাড়াটে খুনি দিয়ে কিন্তু হয়নি। ওই শাহজাহান শেখ জাহাঙ্গীরের চেলা চামুন্ডাদের কাজ কিন্তু এটা না। এটা হচ্ছে অত্যন্ত চতুরতার সাথে, অত্যন্ত প্ল্যান করে প্রফেশনাল জঙ্গিদের দিয়ে খুন করানো হয়েছে। এবং এটা হচ্ছে প্রথম যে মমতার হার না মানা, আমি যে হার মানবো না, তার প্রথম পদক্ষেপ। একদম দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের বুকে, কারণ এখন অলরেডি কিন্তু দেখছেন বাংলাদেশে, আপনারা দেখলেন তো দুদিন আগে এক বাংলাদেশি জামাত জেহাদি, সে মমতাকে কি বলছে? আপনি ক্ষমতা থেকে সরবেন না, আপনি পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার ডাক দিন, আমরা আছি আপনার পিছনে। কেবল তারাই নেই, আপনারা হাসবেন না, যারা এই ভিডিওগুলো দেখেন না তারা রিয়াক্ট দেবেন না এগুলোতে। মারাত্মক কথা এ বলেছে। এর আগে আরেক জঙ্গি বলেছে যে আপনারা বারবারই বলছে পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র ঘোষণা করুন, আমরা আছি। এবং একে সাপোর্ট করছে ডিপ স্টেট।
আজকে কি হলো, আজকে মুসলমানদের যে ইয়ে ছিল 2026-এর পরে আজকে যদি হিন্দুরা হেরে যেত তাহলে আমরা সাফা হয়ে যেতাম, বাই ডিফল্ট এটা সুবে বাংলা তৈরি হয়ে যেত। কিন্তু যেহেতু হলো না, আজকে মুসলমানদের হাত থেকে হাত ছাড়া হয়ে গেল, তাহলে কি বাংলাদেশের আনসারুল্লাহ, তার সাথে যত আছে লস্কর, যত জঙ্গি গোষ্ঠী আছে এবং মাওবাদীরা আছে, এরা দেখলো কি, এবারে তো আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। এটাও একটা হিন্দু রাজ্য, বট্টরবাদী এবং প্রবল হিন্দু জোয়ার বইছে। আপনারা লিখে নিন পশ্চিমবঙ্গের বুকে এইবারে কিভাবে জঙ্গি হামলা শুরু হয় এবং মাওবাদী হামলা শুরু হয়। এবং সেটা যদি হয়, বিশেষ করে মাওবাদী হামলা যদি পশ্চিমবঙ্গের বুকে হয় এবং এরকমভাবে প্রফেশনাল সন্ত্রাসবাদী হামলা যদি হয়, বুঝতে পারছেন তো তাহলে পিছনে কারা থাকবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডাক দিল, চাইবে পশ্চিমবঙ্গের বুকে চরম আনরেস্ট তৈরি করতে চাইবে। এবং সব সময় কিন্তু ভাববেন না যে শুভেন্দু অধিকারী যতই এফিসিয়েন্ট হোক, পুলিশ যতই এফিসিয়েন্ট হোক, সবসময় কিন্তু এরকম ধরনের মারাত্মক আন্দোলনকে কিন্তু কেবল পুলিশ দিয়ে কিন্তু দমন করা কিন্তু অত্যন্ত মুশকিল। ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গাতে সে গিয়ে ভাবছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনাকে প্রথমেই বলি, পশ্চিমবঙ্গের বুকে এরকম যদি জঙ্গি হামলা শুরু হয়, এরকম আনরেস্ট শুরু হয়, এই যে এনজিওসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এখন ভয়ানকভাবে তৎপর হবে এবং এদের কাজই হবে হচ্ছে যুব সমাজকে মাথা খাওয়া, যুব সমাজকে মাথা খাইয়ে বাংলাদেশের ওই 16 জুলাই বিপ্লবের মতন ওরকম কিছু একটা তৈরি করার কিন্তু চেষ্টা করবে। সুতরাং অচিরেই শুরুতেই কিন্তু শুভেন্দু বাবু আপনাকে সাপের বিষ দাঁত ওপরাতে হবে। এবং এই সাপ কেবল বিষ দাঁত ওপরালে হবে না, এই যে সাপ, যে কালীঘাটের যে সাপ মমতা, বিষধর কাল সাপ, কালনাগিনী, এই সাপের মাথা কিন্তু আপনাকে প্রথমেই থেতলে দিতে হবে, তা নইলে কিন্তু সমূহ বিপদ পশ্চিমবঙ্গের বুকে আসতে চলেছে। কতটা নোংরা, নিকৃষ্ট, দুশ্চরিত্র মহিলা মমতা। কালীঘাটের বস্তি থেকে উঠে আসা এক মহিলা। দেখুন, বস্তি থেকে আসাটা কোনো খারাপ ব্যাপার না, বস্তি থেকে কিন্তু বহু মানুষ উঠেছে। মানুষ যারা বস্তিতে থাকে তারা কি করে, তারা সংগ্রাম করে কি সমাজ তাদের উত্তরণ ঘটানোর জন্য, জীবনে উন্নতি করার জন্য। এই মহিলা কি হয়েছে, এই মহিলা বস্তির থেকে উঠে হয়তো নবান্নে গেছে, মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু মানসিকতাটা এর বস্তিরই রয়ে গেছে। আমাদের লোকমুখে এর সম্বন্ধে অনেক কিছুই শোনা আছে, মদের ব্যবসা, এই সেই হানা তেনা, অনেক কিছুই আমরা লোকমুখে শুনেছি, জানি না কতটা সত্য কতটা তো এই ব্যাকগ্রাউন্ড দেখুন, আমাদের রাজ্যের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু দারিদ্রতা থেকে উঠে এসেছেন, কিন্তু তার ভিশন কি জাতীয়তাবাদ। হতেই পারে কোনো মানুষই পারফেক্ট হয় না, নরেন্দ্র মোদীরও অনেক ভুলচুক আছে যেগুলো নিয়ে আমরা জাতিগতার পক্ষ থেকে আমরা ক্রিটিসাইজ করেছি, কিন্তু কি তার লক্ষ্য জাতীয়তাবাদ, তার লক্ষ্য কিন্তু দেশের মধ্যে আনরেস্ট তৈরি করে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দারিদ্রতা থেকে উঠে এসেছে, কিন্তু তার যে ওই যে বস্তির মানসিকতা, বস্তির মেয়ে রাধা কিন্তু তার কিন্তু চারিত্রিক উন্নতি হয়েছিল, কিন্তু এর হয়নি। বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস পার্টিতে যখন ছিল, কংগ্রেসের যুবতে যখন ছিল, সেখানে একটা বিনোদনের একটা রূপ হিসেবে ছিল বিনোদন, কংগ্রেসের যারা কর্মী তাদের বিনোদন দেওয়া ছাড়া, এটাই ছিল হচ্ছে মমতার ইয়ে। সেই জায়গা থেকে এই মহিলা উঠে এসেছে। তার মানে বুঝতে পারছেন তো, ক্ষমতায় ওপরে ওঠার জন্যে চারিত্রিকভাবে, নৈতিকভাবে যতভাবে নিচে নামা যায় সব কাজ করেছে এই মমতা। এই জেহাদি, জঙ্গি, মাওবাদী, তোষণকারী মমতা সব কাজ করেছে। তাহলে আপনারা ভাবছেন কি করে যে এত সহজে সে যে আজকে যে নিজের যে সাম্রাজ্য তৈরি করেছে সেটাকে চলে যেতে দেবে? পশ্চিমবঙ্গের বুকে মমতা, তোমাকে বলে রাখি, তুমি যে খেলা শুরু করতে চাইছো, বামেদের সাথে জোট বেঁধে, অতি বামেদের সাথে, এনজিওর সাথে জোট বেঁধে আনরেস্ট তৈরি করবে এবং এখানে আবার সেই মাওবাদী তৈরি করে দিকে দিকে বোমা পড়বে, পোস্টার পড়বে, হিন্দুদের খুন করা শুরু করবে। একটা যদি হয়, এরকম একটা ঘটনা যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাকে বলে রাখছি, শুভেন্দু অধিকারী কি স্টেপ নেবে জানি না, জাতির কথার পক্ষ থেকে গিয়ে তোমার ওই হাওয়াই চটি দিয়ে তোমার চামড়া গুটিয়ে দেওয়া হবে। কালীঘাটে জাতির কথার পক্ষ থেকে গিয়ে হাওয়াই চটি দিয়ে তোমার চামড়া গুটিয়ে দিয়ে ইঞ্চিতে হিসাব করে নেবে। পশ্চিমবঙ্গে তুমি যেটা করলে, চন্দ্রনাথের ক্ষেত্রে যে কাজটা হয়েছে, চন্দ্রনাথের ক্ষেত্রে যে জবাব দেওয়ার চেষ্টা হয়েছে, আর চন্দ্রনাথ আমরা হতে দেবো না, ইঞ্চিতে তোমার হিসাব করব। এবং তারপরে বলি তৃণমূলীদের, ভাবুন 2011-র আগে প্রতিদিন এই সিপিএম আপনাদেরকে খুন করেছে, আপনাদের বাড়িতে সাদা থান পাঠিয়েছে, আপনাদের না জানি কত বাড়ির মহিলাদের ধর্ষণ করেছে সিপিএম। যে সিপিএম কে মমতা বলেছে মলমূত্রের মতন বর্জন করতে, সেই সিপিএম কে আজকে ক্ষমতায় নিজের জন্য, নিজের স্বার্থের জন্য সেই সিপিএম এর সাথে আজকে জোট বাঁধার চেষ্টা করছে। এবং এই নোংরা মহিলা কি বলছে, আমার কোনো ইগো নেই। আরে তোর তো কোনো চরিত্রই নেই, দীপক ঘোষের বইটা পড়ে নিন না, তোর তো কোনো চরিত্রই নেই যে তোর ইগো থাকবে, তুই তো নষ্টা মহিলা একটা।
মহিলা বলবো না, তুই একটা নষ্ট মানুষ। মহিলা সমাজকে কেন অপমান করো? তুই একটা নষ্টা মানুষ। কংগ্রেসি কর্মীদের বিনোদনের একটা উপাদান ছিলিস তুই, সেইখান থেকে ধান্দা করে করে উঠেছিস। তুই তো একটা নষ্টা মানুষ। ভাবুন কোন জায়গায় নিয়ে যাচ্ছে আজকে। আজকে রবীন্দ্র জয়ন্তীতে এই বামপন্থী অতি বামপন্থীদের, যে বামপন্থী অতি বামপন্থীরা রবীন্দ্রনাথকে নিয়ে কিল্লি করেছে, বলেছে বুর্জোয়া কবি, সেই বামপন্থীদেরকে নিয়ে সে এখন জোট বাঁধার চেষ্টা করছে। জোট বেঁধে সে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। এখন ক্ষমতায় না, পশ্চিমবঙ্গের বুকে রক্তের হোলি খেলবে। ভয়ানক প্রতিশোধ স্পৃহা এই মহিলার, ভয়ানক প্রতিশোধ। ওই জন্য বলেছে আমি হারিনি। তাই বলি মমতা, তুমি যেরকম ভাবছো যে এবারে ইঞ্চিতে ইঞ্চিতে খেলা হবে, এবারে বলে দিচ্ছি, একটা যদি পশ্চিমবঙ্গের বুকে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, কোনো মাওবাদীরা যদি কোনো নিরীহ মানুষের প্রাণ নেয়, কালীঘাটে গিয়ে তোমার হাওয়াই চটি দিয়ে চামড়া তোমার গুটিয়ে দেওয়া হবে। মানুষকে বলছি, তৃণমূলীদের বলছি, গাদ্দার মমতা আপনাদের আবেগের সাথে গাদ্দারি করছে। যে তৃণমূলকে সিপিএম খুন করেছে, সেই সিপিএম এর সাথে জোট বাঁধতে যাচ্ছে। একার দমে লড়ার ক্ষমতা নেই তোর মমতা ব্যানার্জি, নোংরা মহিলা। একার দমে তোর লড়ার ক্ষমতা নেই। আর মানুষের রক্ত নিয়ে তুই হোলি খেলবি? জাতির কথা তোর এই চালাকিকে হতে দেবে না। শুভেন্দু অধিকারীর সমস্ত এনজিওর দিকে নজর রাখুন, এবং সাধারণ মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এই নোংরা নষ্ট এই মানুষটাকে বুঝিয়ে দিন যে পশ্চিমবঙ্গ থেকে বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে একে তাড়ানো হবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।